আসসালামু আলাইকুম। চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে আজ আমি AKM মাহতাব হোসেন আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের অডিও সিরিজ গল্পে অল্পে। আজকের গল্প সত্যজিৎ রায় লিখিত অনাথবাবুর ভয়। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই বিনীত নিবেদন এবং আশা রেখেই শুরু করছি আজকের গল্প। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজে আপিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মাঝে লেখার ফুরসত কি জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওনা ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গায় থাকতে রঘুনাথপুর কেন, তার অবশ্য একটি কারণ আছে। ওখানে বিনা খরচে থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি ছিল রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতুম, কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না, আমার 50 বছরের পুরনো চাকর বারদাজ রয়েছে ও বাড়িতে, ওই দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী অনেক। আমি বেঞ্চিতে, আমার পাশেই বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটে খাটো মানুষটি, 50 বছরের আন্দাজ বয়স। মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করে। পোশাক আশাকের ব্যাপারেও একটি বিশেষত্ব লক্ষ্য করব। ভদ্রলোকটিকে হঠাৎ দেখলেই মনে হবে তিনি যেন 50 বছরের পুরানো কোনো নাটকের চরিত্র থেকে উঠে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতা, এসব আর আজকালের দিনে কেউ না পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও যাচ্ছেন রঘুনাথপুর। কারণ জিজ্ঞেস করতে গেলেই ভদ্রলোক কেমন জানি অন্যমনস্ক হয়ে পড়লেন। কিন্তু এও হতে পারে যে ট্রেনের শব্দে তিনি আমার প্রশ্ন শুনতেই পারেননি। বীরেনের পৈতৃক ভিটাটি দেখে মনটি খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনের এক ফালি জমি, তাদের সবজি ও ফুল গাছ দুটোই হয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পাড়াপড়শি উৎপাত থেকেও রক্ষে। আমি আমার থাকার জন্য ভরদাচের আপত্তি সত্ত্বেও ছাদের চিলে কোঠাটিই বেছে নিলাম। আলো বাতাস এবং নির্জনতা তিনটাতেই পর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁটি আনতে ভুলে গিয়েছি। ভরদা শুনে বললে, তাতে কি হয়েছে কপা বাবু? এই তো কুন্ডু বাবুর দোকান, 5 মিনিটের পথ। সেখানে গেলেই পাবেন খন বিলেত। বিকেল 4টে নাগাদ চারটা এগিয়ে গিয়ে চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেখানে একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে আছে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক, রীতিমতো গল্প জুড়ে দিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজনায়, আরে বাপু, তো আর শোনা কথা নয়, ই আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল? ইয়া সবসিটি এত সহজে বলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কি অংশে দায়ী সে বিশ্বাস আমি আজও যাই। আমি এক প্যাকেট 7 o'clock কিনে আর দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলেই চলল, আর ভেবে দেখুন, আমার বন্ধু আমার সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না, ফেরে না, ফেরে না। শেষটা আমি জিতেন বক্সি, হরিচরণ শাহ, আহ, আর 3-4 জনকে ঠিক মনে নেই, গেলুম হলদার বাড়িতে হলদরের খোঁজ করতে। গিয়া দেখি ও বাবু ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মেরে কাঠ হয়ে আছেন। তার চোখ চাওয়া দৃষ্টি কাঠের দিকে। আর এই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি ভাবো বলুন? গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আচরণ নেই, সাপের ছোবলও নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন এখন কি বলবেন? আরো 5 মিনিট দোকানে থাকার পর বুঝতে পারলাম বিষয়টা কি হয়েছে। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো জমিদার বাড়ির প্রাসাদ আছে।
ভূতের আনাগোনা আছে শুনলাম ওখানে। অবশ্য সেই 30 বছর আগে ভাবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পরে আজ অবধি নাকি ওই বাড়িতে আর কেউই যায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করলাম। আর বিশ্বাস করার কারণ আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদি অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি ভূত? হ্যাঁ। আসলে ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেক শুনলাম, কিন্তু সেসব বাড়িতে নিজের চোখে ভূত দেখেছে এমন লোকের সাথে আজ অব্দি মিট করলাম না। তাই আসলে অনাথবাবু একটু হেসেই বললেন, একবার দেখে আসবেন নাকি? কি বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড় জোর মাইল খানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবের মন্দির ছাড়িয়ে ডান হাতে রাস্তায় ঘুরে পোয়াটা পথ। ভদ্রলোকরা বেশ ইন্টারেস্টিং। তাছাড়া তাড়াতাড়ি বাড়ি ফিরেই বা কি করবো আজকে, তাই চললাম তার সাথে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে পারে প্রায় 10 মিনিট আগে থেকে। বিশাল বড় ফটক, মাথার উপরে ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবেই সদর দাঁড়ান। দু তিনটে মূর্তি, ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের জায়গাটায় একটা বাগান ছিল। বাড়িটা আসলে অদ্ভুত। কারুকার্যের কোনো বাহার নেই, তার কোনো জায়গাও নেই। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়ছে শ্যাওলাবৃত দেয়ালে। মিনিট খানিক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে না ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে? হ্যাঁ, যে ঘরে হলদর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের এসব ব্যাপার দেখছি একটু বাড়াবাড়ি রকমের। অনাথবাবু মনে হয় আমার ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একটি মাত্রই কারণ ওই বাড়িটা। বটে। আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকলে সে খবরটা পেয়ে ওই ভূতকে দেখবো বলে এখানে এসেছি। আপনি যেদিন ট্রেনে ওই দিন আসার কারণ যেতে চাইলেন না, আমি উত্তরটা দিয়ে অবততা করলাম না, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা একটু জেনে নেই, আসল কারণটা তখনই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি বলছি, ব্যস্ত হবেন না। আমার কাজটা সম্বন্ধে তো বলা হয়নি আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী ভ্যাম্পায়ার ওয়ারওলফ ভুরি ভোজম যা যে তার ইত্যাদি যা কিছু তার সম্বন্ধে বইয়ে যা লেখে প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এসব পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি হচ্ছে আমার। লেখা প্রবন্ধ বিলেদের সব নাম করা কাগজে বেরিয়েছে আমারটা। আপনার কাছে বড়াই করে কি লাভ মশাই, তবু একটু বলতে পারি যে আমাদের দেশে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয়নি। বরং তার সম্বন্ধে খুব সহজে একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে গেল। অনাথবাবুর একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অত 300 ভূত বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কিরকম জায়গায় জানেন? এই ধরুন, জব্বলপুর, কশিয়ং, চেংরাপুঞ্জি, কাথি, কটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কই চাই। 56টা ডাকবাংলো আর কত করে 30টা নীলকুঠিতে আমি রাত যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীর ধীর মাথা নেড়ে বললেন, ভূত তো আমায় ফাঁকি দিয়েছে।
হয়তো ভূত আমাকে চায় না, বা ভূত তাদের কাছেই যায় যারা ভয় পায়। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে কিচেন পল্লীতে পুরানো একটি সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছে। কিরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই। যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি, ততবারই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বললো ঠিকই, আলোর সঙ্গে সঙ্গে ভূতবাজি সেই যে গেলেন আর এলেন না। একবার কলকাতায় ঝামাপুকুরের একটি হানাবাড়িতে একটি ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এতখানি চুল দেখছেন, তাই না? অথচ ও বাড়ির একটি অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাতি নাগাদ হঠাৎ বৃক্ষতলার কাঠটায় আমার মশার কামড় দিল। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটা চুলও নেই। একেবারে মসৃণ মাথা জোড়া টাক। দেখি আমারই মাথা না, অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি। কিন্তু কামড়টা তো আমাকেই মেরেছে। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন বিন্দুও নেই। আমার যে চুল সে চুলই রয়ে গেছে মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভূতের অভিজ্ঞতা এই চেষ্টা করেও আমার হলো না। তাই ভূত দেখার আশা একদম ছেড়ে দিয়েছিলাম। এমন সময় একটা পুরানো বাঁধানো প্রবাসীতে রাম রঘুনাথপুরের এই বাড়িটার উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা করতে নিয়ে আসবো এখানে। অনন্তবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পৌঁছেছি তার খেয়াল ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5টা 31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা হয়তো সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না। বরঞ্চ ঘরের ভিতরটা, আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে বিরাট উঠান এবং নাটমন্দির। 100-150 বছর ধরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পার্বণ, যাত্রা, কত কথা এখানে হয়েছে তার কোনো চিহ্নই আজ আর নেই। উঠানের 3 দিকে বারান্দা। আমার ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে, এবং পালকিটি ছাড়িয়ে হাত 10 গেলেই দোতলা যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনন্তবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বের করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের বহু ভেদ করে কোনো রকমের দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বাড়িতে দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বাঁ দিক দিয়ে সোজা গেলে ওই যে ঘরটি, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করার লাভ নেই, চলো এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঠিটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সপর্ণ ঠেলে দরজাটি খুলেছিলেন, তখন বিনা কারণেই আমার কাটা ছমছম করেছে। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানেই রয়েছে, উপরের তক্তাগুলো নেই। টেবিলের পাশে জানালার দিকে একটি আরামকেদারা। অবশ্যই এখানে আর সেটি আরামদায়ক হবে কিনা তার সন্দেহ, কারণ তার একটি হাতল, বসবার জায়গায় বেতের খানিকটা অংশ নাই। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানাপার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে খাঁচকাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়া, আর দুখানা সাধারণ হাত ভাঙা চেয়ার। অনন্তবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় খানিক মিনিট পর, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজির ধূপ, মাছের তেল আর মরা পড়ার গন্ধ মেশানো একটি গন্ধ। আমি দু একবার বেশ জোরে নিঃশ্বাস নিলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে ভ্যাপসা একটি গন্ধ বেরোয়, সেই গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। বললাম, কই, ঠিক বুঝতে পারছি না তো।
অনাথবাবু আর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটি ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, ইয়ে গন্ধ আমার চেনা গন্ধ। ইয়ে বাড়িতে ভূত আছে, তো বাবাজি দেখা দিবেন কি না দিবেন সেটা কাল রাত্রের আগে বুঝে যাবে না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিন তাকে এই রাত্রিবাস করতেই হবে এখানে। ফেরার পথে বললেন, আর থাকলো না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে পছন্দ তিথি। তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলি বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলাম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় গলাটি একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যে ভয় আর প্রেজুডিস এদের জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেসে দিয়ে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না। এসব ব্যাপার বুঝলেন কি, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রইল হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়। আর রাতে অনাথবাবুর যে অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি এবং উদ্বেগ মাথার মধ্যে ঠিকই চলছে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ থেকে 3টি সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পেটে 2 হাত ঢুকিয়ে 2টো বোতল বার করে আমায় দেখিয়ে দিল। এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলার অ্যাসিড। ঘরের আশেপাশে ছড়িয়ে দিয়ে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমার একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতা খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভারদাসকে বললাম আমার থার্মাস ফ্লাক্সে দুজনের চা ভরে দিতে। চা এলে পরে ফ্লাক্সটি নিয়ে আমি হালদার বাড়ির দিকে রওনা দিলাম। হালদার বাড়ি ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় চলে যাব ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও সাই, এই যে এদিকে। এবার দেখতে পারলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকে জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, 8 ঘন্টা ধরে বনবাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনে অভ্যাস কিনা। ফস করে রাত্রির কথা যে জিজ্ঞেস করতেই কেমন বধবধ ঠেকলো। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি নিয়ে যাবেন? চলুন না ওই ফোয়ারার পাশে বসা যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটি তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হাসি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে তা একটু তো হবেই। বেশ, বলছি শুনুন। গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হলো সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ জানোয়ার থেকে উপদ্রব বেশি হওয়ার সম্ভাবনা। যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু আছে কিনা। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা রয়েছে সেগুলোও একবার দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন ধরে বেশি পরে থাকা হয় না। একটা ঘরে কিছু আবর্জনা আর একটা কাঠে গুটি গুড়ির সাথে ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়লো না। বাদুরগুলো আমায় দেখেও নড়লো না। আমি তাদের ডিস্টার্বও করলাম না। 6:30 নাগাদ দোতলায় ওই আসল ঘরটাতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ু এনেছিলাম, তার দিয়ে প্রথম আরাম কেদারাটাকে ঝেড়ে পুছে সাফ করলাম। কতদিনের ধুলো জমেছিল কে জানে। ঘরের মধ্যে একটি কোমর ভাব, তাই জানালাটা খুলে দিল। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খুলে রাখলাম। তারপর টর্চ ও ফ্লাক্সটা মেঝেতে রেখে বেচ্ছারা আরাম কেদারাতেই শুয়ে পড়লাম। আশ্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়ারা অবস্থায় বহু রাত কাটিয়েছি, তাই কিছুই মাইন্ড করলাম না। আশ্বিন মাস, 5:30 সূর্য ডুবেছে।
দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে গেল, আর সেই সঙ্গে যে গন্ধটা ছিল তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ ভাই, সহজে বড় একটা এক্সাইটমেন্ট হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারছি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল। তারপর যখন শেয়াল ঝিঝির ডাক থেমে গেল, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুমটা ভাঙলো একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং 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 করে 12টা বাজলো। নিচে অথচ বেশ জোরে আওয়াজ, চাঁদ ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আমি আরাম কেদারে সত্যি আরামে শুয়েছি, সেটা তো নয়, বরঞ্চ আমার পিঠের তলায় কে যেন বালিশ রেখে দিয়েছে। আর দুই, আমার মাথার উপরে চমৎকার ঝালর, আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি দড়িতে টান দিয়ে পাখাটা দুলিয়ে আমার চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় ভরে গেল। তারপর নাকে এলো একটি চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটি আলবোলা রেখে গিয়েছে, আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে তাকিয়ে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা মোটামুটি ভালোই আরামে কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে পারলাম না। তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আমার দিকে চাইলেন, এবার কিন্তু ঠোঁটে সে হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন হলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করে দেখিনি বোধ হয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা না দেখলে ঘটনাটা বোঝাতে পারবো না, চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথাই বললেন, আমার আর ভূতের পেছন ধাওয়া করতে হবে না সীতাজ বাবু, কোনোদিনও না, সেসব মিটে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম ঘড়িটা সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর 2 পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর একটি বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুঝজোদা পড়া ও কে পড়ে আছে মেঝেতে? আর বারান্দা দিক থেকে অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি সব চিন্তা লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি? আমার যখন জ্ঞান হলো দেখি ভরদাচ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমার হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমাকে চোখ খুলতে দেখে ভবতোষ মজুমদার বললেন, ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল বাড়িতে ঢুকতে, নইলে কি যে দশা হতো আপনার জানি না। ওখানে গেছিলেন কেন, কোন আক্কেলে? আমি বললাম, অনাথবাবু যে রাতে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু কাল যে এতগুলো কথা বললাম সেগুলো বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে, দেখলেন তো ওর অবস্থা। হল ধরে যা হয়েছিল তাও একই হলো, মরি একেবারে কাঠ, আর চোখ ঠিক যেভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কঠি কাটার দিকে। ওহ! আমি মনে মনে বললাম, না, মোরে কাঠ নয়। মনে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি না। কাল সকালে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতা, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নীলের দাঁতন নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছেন।